আমাদের জীবনে সবাইকেই ঋণ শোধ করতে হয়। আমার ঠিক জানা নেই জন্মের পরের জন্ম বলে কিছু আছে কি না। যদি থাকে হয়তো ভালো, কিংবা ভালো নয়। তবে এটা জানি এই জন্মেই অনেক ঋণ শোধ করে যেতে হয়। আমাদের চাওয়া না চাওয়া, পাওয়া না পাওয়া অনেক কিছুই জীবনের সঙ্গে যুক্ত থাকে। সব কিছু ভালো হয় তেমনটাও নয়, আবার সব কিছু খারাপ হয় তেমনটাও নয়। মেনে নিতে, মানিয়ে নিতে নিতে জীবনটা চালিয়ে দেওয়া, এটাই তো জীবন। এইভাবেই চলবো, এইভাবেই আরও এগিয়ে যাব। আর আশা রাখবো আপনারা সঙ্গে থাকবেন। কেমন? হ্যাঁ, যেমনভাবে চলতে চলতে চলে এলাম অন্তিম পর্বে। তাহলে চলুন শুনে নিই আজকের অন্তিম পর্বটি। আমার শ্রোতা বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন, আশা রাখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আর হ্যাঁ, অনেক ভুল ত্রুটি থাকা সত্ত্বেও যারা নিজেদের বাড়ির সদস্য হিসেবে আমার সঙ্গে থেকেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি আগামী দিনেও আপনাদের সঙ্গ পাব। তাহলে আসুন শুনে নিই আজকের পর্বটি। নর্থ বেঙ্গল এক্সপ্রেস রাত্রিবেলা ট্রেন ছেড়েছে। সেন সাহেবকে স্টেশনে বিদায় দিতে আপিসের কেউ কেউ এসেছিল। কারো দিকে ভালো করে চেয়ে দেখতে পারেনি দীপঙ্কর। অনেক রাত হয়ে গিয়েছিল, তারাও আবার বাড়ি ফিরে যাবে। কিন্তু মানুষের যিনি ঈশ্বর, তার কাছে তো কিছু গোপন থাকবার কথা নয়। তিনি তো অন্তরালে বসে সব হিসেবের অঙ্ক মিলিয়ে নিয়ে তবে খালাস দেন। সেখানে তো সংসারের চলনসই জিনিসের কারবার নেই। সেখানে এক মুহূর্তে সব মেকি, সব খাত ধরা পড়ে যায়। সেখানে আমি জবাবদিহি করব কেমন করে? স্বর্গ তো মাথার উপরেও নয়, পায়ের তলাতেও নয়। সে যে এই অন্তরের অন্তরালে, অন্তঃস্থলে। বাইরে তো আমাদের অনেক বন্ধন, কিন্তু অন্তরে তো সে বালাই নেই। সেইখানে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা অখণ্ড তাৎপর্যকে বয়ে নিয়ে বেড়াতে হয়। সেই যেই দিন ১৯-এর একের বীর বাড়িতে প্রথম ঘুঙুরের শব্দ শুনেছিল, সেই যেদিন শিয়ার দাসের মৃত্যুর খবর কানে এসেছিল, সেই যেদিন জেলের হাজতে গিয়ে বন্দী হয়েছিল, সেই যেদিন মার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল, সেদিন থেকেই তো তার জীবনের তাৎপর্য নির্ধারিত, নির্দিষ্ট হয়ে গিয়েছিল। আর তারপর যেদিন সতী তার জন্মদিনে নিমন্ত্রণ করেছিল তার বাড়িতে, যেদিন ৩৩ টাকা ঘুষ দিয়ে রেলের চাকরিতে ঢুকেছিল, আর তারপর থেকে কত মাস, কত বছর কেটে গেল। বাইরের শক্তির সঙ্গে ভেতরের শক্তির সামঞ্জস্য করতে গিয়ে কত আঘাত, কত অত্যাচার সইতে হলো তার কোনো হিসেব নেই। দীপঙ্কর অনেকক্ষণ ধরে জানালার ধারে বসে এক মনে নিজের দিকে এক দৃষ্টে চেয়ে দেখতে লাগলো। এক মনে কান পেতে শুনতে লাগলো। যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব। ট্রেনটা চলছে হু হু করে। বাইরে দুর্বেদ্য অন্ধকারের সঙ্গে ট্রেনের বিদ্যুৎ গতির তাল রেখে ঊর্ধ্বে অধে অন্তরিক্ষে দীপঙ্করের একটি প্রার্থনায় শুধু নিঃশব্দে বাংময় হয়ে উঠল, তুমি আমায় ক্ষমা করো। তখন কলকাতার দিনও থমথমে, রাত তখন নিথর। দীপঙ্কর কলকাতা ছেড়ে চলে গেছে, কিন্তু কলকাতা থেমে থাকেনি। তখনও ঈশ্বর গাঙ্গুলি লেনে মিলিটারি কন্ট্রাক্টরের বাড়ির সিন্ধুকে লক্ষ লক্ষ টাকা এসে জমছে। টাকার স্রোত বয়ে চলছে। অঘোরদাদুর লক্ষ টাকার সোনা জহরত ছিল, তাতে এসেও মিলিটারিরা ক্যাপিটাল করল। আর সেই ক্যাপিটাল সোনা হয়ে, হিরে হয়ে, মুক্ত হয়ে জমতে লাগলো দিনের পর দিন, রাতের পর রাত।
দীপঙ্করের নর্থ বেঙ্গল এক্সপ্রেসের ইস্পাতের চাকার শব্দের মতো তাতে টুংটাং শব্দ হতে লাগল। কলকাতার অন্ধকার নিথর রাতে কান পেতে থাকলে শোনা যেত সেই অদ্ভুত শব্দ। কিসের শব্দ বোঝা যেত না, কিন্তু মনে হতো কেউ যেন অতি সন্তর্পণে ধারালো ছুরিতে আরও ধারালো শান দিচ্ছে। আর শেষ হয়ে গেল মানুষের হাতে গড়া এক ভয়াবহ যুদ্ধ। 6 বছর 21 ঘন্টা 23 মিনিটের লড়াই। চার্চিল সাহেব শখেতে বললে, হোয়াট ইজ ইউরোপ নাও? ইট ইজ এ রুবেল হিপ, এ চার্লিন হাউস, এ বিডিং প্লেস অফ পেস্টিলেন্স অ্যান্ড হেড। লক্ষ লক্ষ টন ঘৃণা আর কোটি কোটি টন প্রতিশোধ স্পৃহার ভারে মানুষের মনের দরজায় এসে শান্তি নামল। কবরের শান্তি। কোথাও যুদ্ধ নেই, কোথাও গুলি বারুদ বোমার শব্দ নেই, তবু চারিদিকে ধুমায়িত হাহাকার আর আক্রোশ। রুজভেল্ট সাহেব বিবৃতি দিলে, দ্য মোর কনকিউজড অফ আওয়ার এনিমিজ ইজ নট এনাফ। We must go on to do all in our powers to conquer the doubt and fear, the ignorance and the greed, which made this horror possible. সেই সন্দেহ আর ভয়, অজ্ঞতা আর লোভ দূর করতেই একদিন ওয়ার্ধার আশ্রমের সামনে এসে দাঁড়ালো একজন অচেনা মানুষ। কোমরে তার রিভলভার, কিন্তু হাতে একটা চিঠি। কে লিখেছে চিঠি? লিখেছে H.E. ফিল্ড মার্শাল দ্য রাইট অনারেবল ভাইকাউন্ট ওয়াভেল অফ সাইরেনাইকা অ্যান্ড এইনচেস্টার, PC, GCB, GMSI, GMIE, CSG ইত্যাদি ইত্যাদি। নামের চেয়েও বড় তার পদবী। আর তারপর দিন দেখা গেল একজন ল্যাংটা ফকির ভাইসরয়ের উঁচু সিঁড়ি বেয়ে ধীরে ধীরে ওপরে উঠছে। ইন্দ্রপ্রস্থের ময়ূর সিংহাসনের সামনে গিয়ে তিনি নিজের পরিচয় দিলেন। বললেন, আমার নাম M.K. গান্ধী। আর ওদিকে তখন পুনা জেলখানা থেকে ছাড়া পেলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল, আচার্য নরেন্দ্র দেও, কংগ্রেস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, প্রাণমথবাবু। আর ছাড়া পেলেন ফটিক ভট্টাচার্য ওরফে ফোঁটা, কালীঘাট কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। ইতিহাসের নিয়ম বড়ই অদ্ভুত। সেই নিয়ম বাইরে থেকে দেখা যায় না, বাইরে থেকে তাকে বদলানোও যায় না। সেই নিয়ম যখন বাইরে প্রকাশ হয় তখন অবাক হয়ে লোকে ভাবে, এ কেমন করে হলো? নেপোলিয়নের নিয়মে হিটলার কিংবা চার্চিল কিংবা রুজভেল্টের বিচার করতে তাই ভুল হয়। অথচ শাস্ত্রে বলে বিধাতার নিয়ম বড়ই যথাযথ, বড়ই অমোঘ, বড় শাশ্বত। ইতিহাস বিধাতার সেই নিয়মে যেখানে ব্যতিক্রম করবার চেষ্টা হয়েছে, সেইখানেই ঘটেছে বিরোধ। একজন মানুষ যখনই সমস্ত পৃথিবীর মুখের চেহারা বদলে দিতে গিয়েছে, সেই অমোঘ ইতিহাস বিধাতার বিধানে কখন যে সে নিজেই পৃথিবী থেকে মুছে নিঃশেষ হয়ে গিয়েছে তার কোনো হিসেব কোথাও লেখা নেই। একদিন ইন্ডিয়ার লোক প্রতিদিন খবরের কাগজ পড়বার সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়েছে চার্চিলকে, অভিশাপ দিয়েছে হিটলারকে, অভিশাপ দিয়েছে মুসোলিনি তোজো সকলকে। তাদের সকলেরই বিচার হয়েছে নুরেমবুর্গ কোর্টে। গোয়েবলস, গোয়েরিং, রিবেনট্রপ, তারাই হয়ে গেল পৃথিবীর এনিমি নাম্বার 1। আর চার্চিল হলেন পৃথিবীর রক্ষাকর্তা। মানুষের পৃথিবীর ইতিহাস তাই শুধু বিজেতাদের ইতিহাস, সার্থক নামাদের ইতিহাস, সাকসেসফুলদের ইতিহাস। কিন্তু যারা হেরে গেল, সেই হেরে যাওয়া মানুষদের প্রতিনিধি হারম্যান গোয়েরিং বললেন, আর কেউ দোষী নয়। পৃথিবীর যা কিছু অপকর্ম সমস্তর জন্য আমি একলা দায়ী। I always wanted bombers for bombing the ইউনাইটেড স্টেট। কলকাতার রোয়াকে আবার জটলা। দীপঙ্কর কলকাতায় নেই বলে তো আর কলকাতা থেমে থাকতে পারে না।
মধুসূদনের রোয়াকে দুনি কাকা, পঞ্চাদা, মধুসূদনের বরদা আবার খবরের কাগজ নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। গান্ধী জিন্না ওয়াভেলের ব্যাপার নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে আড্ডায় আড্ডায়। ব্রিটিশ গভর্নমেন্ট কি চলে যাবে নাকি? বলে কি? দুনি কাকা যেন কেমন ঘাবড়ে গিয়েছে ব্যাপার স্যাপার দেখে। শেষকালে কি সত্যি চলে যাবে সাহেবেরা আমাদের অনাথ করে? পঞ্চাদা বলে, এইবার এইবার কি হবে দুনি কাকা? সাহেব রাজ্যে চলে যাচ্ছে, তোমার এখন কি হবে? দুনি কাকা বিরস মুখে কাগজ পড়ছিল, বলে, তা ভালোই তো, ভালোই তো, গেলে তো ভালোই। আমি কি আর স্বরাজ চাই না বলতে চাস? কংগ্রেস যদি দেশ চালাতে পারে তো চালাক না, আমি কি খারাপ বলেছি তাতে? মধুসূদনের বর্দা বলে, আলবাত চালাবে। চালানোটা কি এমন হাতি ঘোড়ার কাজ শুনি? সবই তো করবে আইসিএসরা। দেখবে সব শালাদের মুখ চুন হয়ে যাবে একেবারে। এইবার গান্ধী আবার চালের দাম 3 টাকা করে দেবে। ভাইসরয়ের মাইনে হয়ে যাবে 500 টাকা মাসে। ভাইসরয় কি হবে তাহলে? সে যেই হোক, নেহেরু হোক আর গান্ধীই হোক আর বাবু রাজেন্দ্র প্রসাদই হোক, 500 টাকার বেশি মাইনে নিতে কংগ্রেস অ্যালাউ করবে না। আর যারা একদিন ব্ল্যাক মার্কেটিং করেছে তাদের কি করবে জানো তো? কি করবে? কি করবে তা জওহরলাল নেহেরু বলেই দিয়েছিলেন। 1945 সালে 5ই অক্টোবর লখনৌতে পণ্ডিতজি বক্তৃতা দিয়েছেন। যুদ্ধপরাধীদের ব্যাপারে অনেক কথাই বলা হচ্ছে। সেই দিন বেশি দূরে নেই যখন আমরা একটা তালিকা তৈরি করব দেশবিরোধী অপরাধীদের, যারা নিষ্ঠুরভাবে আমাদের দেশভক্তদের মনোবল চূর্ণ করছে, যারা তাদের ওপর গুলি চালিয়েছে, যারা ঘুষ গ্রহণ করেছে এবং গরিবদের রক্ত চুষেছে। উই শ্যাল নেভার ফরগেট দেম। রেলের আপিসেও সবাই লাফিয়ে উঠেছে। এইবার সাহেবদের পাত্তারি গুটোতে হবে ইন্ডিয়া থেকে। 3-4 হাজার টাকা মাইনে নিয়ে পায়ের ওপর পা তুলে দিয়ে বসে বসে আর হুকুম করা চলবে না বাছাধনদের। দিনের পর দিন ওয়াগন ভর্তি করে বোমা বারুদ পাঠিয়েছে আসাম ফ্রন্টে। সেখানে জাপানিরা মণিপুরে এসে ঢুকে পড়েছে। দিন নেই রাত নেই, কন্ট্রোলাররা ট্রেন পাঠিয়েছে সোলজার ভর্তি করে। তোজোকে আসতে দেওয়া হবে না। দেওয়ালে দেওয়ালে পোস্টার লটকে দিয়েছে, জাপানকে রুখতে হবে। কিন্তু খুনাক্ষরেও সেদিন কেউ জানতে পারেনি সে তোজো নয়, সে সুভাষ বোস। আর সেই সুভাষ বোসই তখন নেতাজি হয়ে গেছেন। একদিন ঈশ্বর গাঙ্গুলি লেন আবার জমজমাট হয়ে উঠল। অঘর সৌধের সামনের রাস্তায় গাড়ির পর গাড়ি জমে ঠাসাঠাসি হয়ে গেল। ফুলের মালা হাতে করে কালীঘাট ব্যায়াম সমিতির ছেলেরা ভিড় সরাতে লাগল। কালীঘাট কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট জেল থেকে ছাড়া পেয়েছে। জওহরলাল নেহেরু, আবুল কালাম আজাদ, নরেন্দ্র দেও, সর্দার প্যাটেলের সঙ্গে প্রাণমথবাবুও ছাড়া পেয়েছেন। আর ছাড়া পেয়েছে কালীঘাটের ছেলেদের ফোঁটাদার। ফুলের মালায় মালায় ফোঁটাদাকে ভালো করে দেখাই যায় না। স্টেশন থেকে গাড়ির ওপর দাঁড়িয়ে আস্তে আস্তে চারিদিকের জনতাকে মাথা নিচু করে প্রণাম করছে। বাড়ির সামনে আসতেই ভিড়ের চাপ আর রাখা গেল না। সবাই একসঙ্গে দেখতে চায় শহীদকে। প্রাণমথবাবু বুড়ো মানুষ, তিনি নিজের বাড়ির সামনেই নেমে গিয়েছিলেন। তার বাড়ির সামনে অত ভিড় নেই, তবু সবাই জানতে চায় মহাত্মা গান্ধীর সঙ্গে কথা হয়েছিল কিনা, জিন্নার সঙ্গে তার কি কথা হয়েছে। সেদিন সবাই মিলে ধরে বসল, ফোঁটাদা আপনি দাঁড়িয়ে উঠে কিছু বলুন। তা অগত্যাই ফোঁটাদা দাঁড়িয়ে উঠল। সেই ফুলের মালা গলায় দিয়ে নিজের বাড়ির উঠোনের মধ্যেই দাঁড়িয়ে উঠে বললে, ভাই, আমি আজকে বড় ক্লান্ত, তবু আপনাদের অনুরোধ না রেখে পারছি না, আমাকে কিছু বলতেই হচ্ছে। আমি আজ 25 বছর ধরে জেল খেটে আসছি। জেল খাটতে আমি ভয় পাই না,
কিন্তু আজ জেল থেকে বেরিয়ে আমি আপনাদের যে একটা সুখবর শোনাতে পারবো, এটাই আনন্দের কথা। আমি আজ আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমাদের এই আত্মত্যাগ ব্রিটিশ সিংহ ভয় পেয়ে আজ স্বাধীনতা দিতে প্রস্তুত হয়েছে। যে স্বাধীনতার জন্য দেশবন্ধু শিয়ার দাস, বাল গঙ্গাধর তিলক, মহামতি গোখলে, লালা লাজপত রায় জীবন বিসর্জন দিয়েছেন, কিন্তু যেই স্বাধীনতা অর্জন হয়নি সেই স্বাধীনতা আজকে আমরা আনতে পেরেছি অহিংস সংগ্রাম করে। অহিংসার প্রতিমূর্তি গান্ধীজির কাছে আজকের ব্রিটিশ সিংহ নতি স্বীকার করেছে। এখন মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে একটা বোঝাপড়া হলে ব্রিটিশেরা এখান থেকে চলে যাবে। মহাত্মা গান্ধীকে লর্ড ওয়াভেল যে চিঠি লিখেছে, সে চিঠিও আমাকে গান্ধীজি দেখিয়েছেন। আমি নিজের চোখে সেই চিঠি দেখেছি। আপনারা আর কিছুদিন ধৈর্য ধরুন, অহিংসায় বিশ্বাস রাখুন। তারপরে আমি দিল্লিতে যাব, তখন আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। বন্দে মাতরম। সবাই ফোঁটাদার গলায় সুর মিলিয়ে একসঙ্গে চিৎকার করে উঠল, বন্দে মাতরম। প্রাণনাথবাবুর বাড়ির ঘরখানার ভেতরেও লোকজনের আনাগোনা শেষ নেই। পাড়ার কংগ্রেসিরা সামনে এসে ভিড় করে থাকে দিনরাত। প্রাণনাথবাবু কিছু বলেন, আবার কখনো কিছু বলেনও না। বলেন, কিন্তু আমার ভয় হয় এক অন্য কারণে। এত লোক জেল খেটেছে বলেই যে ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিপেন্ডেন্স দিচ্ছে, সেটা ঠিক নয়। সবাই জিজ্ঞেস করে, তাহলে আসল কারণটা কি? প্রাণনাথবাবু বলেন, আসল কারণটা সন্দেহ করি অন্য। এতদিনের যুদ্ধের পর আমাদের ইন্ডিয়ান আর্মির 25 লক্ষ লোক দেশে ফিরে আসছে। তারা বেকার হয়ে যাবে তখন। তাদের ভয়েই ওরা চলে যাচ্ছে। আজকাল আর্মির ভেতরেও যে স্বদেশীর বীজ ঢুকেছে, সেটা ওরা সার্ভে করে দেখেছে। আর তাছাড়া কি? তাছাড়া সুভাষবাবুকেই ওদের আসল ভয়। সুভাষবাবুই গান্ধীজির কাজটা আরও সহজ করে দিয়েছেন। জেনারেল অকিনলেকের বক্তৃতা পড়েও তাই মনে হলো। তাহলে যারা ওয়ার প্রিজনার, তাদের কি হবে? অরুণা আশফ আলীর কি হবে? জয়প্রকাশ নারায়ণের কি হবে? তারাও তো 42 থেকে হিংসার পথ বেছে নিয়েছিল। প্রত্যেক কংগ্রেসি আড্ডায় এমনই আলোচনা চলছে। তখন সমস্ত দেশের লোক গান্ধীজির মুখের দিকে চেয়ে আছে। প্রাণনাথবাবু বললেন, গান্ধীজি কন্ডিশন দিয়েছেন লর্ড ওয়াভেলকে যেসব লোককে ধরা হয়েছে তাদের বিচার করতে হবে ওপেন কোর্টে, তবেই তিনি গভর্নমেন্টের সঙ্গে কথা শুরু করবেন। সেসব দিন বড় থমথমে, রাতগুলো বড়ই নিথর। যারা সুভাষবাবু দলে যোগ দিয়েছিল তাদের ছেড়ে দেওয়া হবে। শাহনওয়াজ খান, ক্যাপ্টেন ধীরন, লক্ষ্মীবাই, সর্দার জীবন সিং সকলকেই ছেড়ে দেওয়া হবে। সুভাষ বোস যদি ধরা পড়ে তাকেও। কলকাতা থেকে ওয়ার্ধা, মাদ্রাস থেকে ওয়ার্ধা, বোম্বাই থেকে ওয়ার্ধা, লন্ডন থেকে ওয়ার্ধা, সমস্ত ইন্ডিয়া তখন ওয়ার্ধায় এসে মিশেছে। আর সেইখানে চার্চিলের ন্যাংটো ফকির চরকায় সুতো কাটতে কাটতে টেলিগ্রাফ আর চিঠিগুলো পড়ে। লন্ডনের খবরের কাগজের লোক তাকে জিজ্ঞেস করে, চার্চিল আপনাকে কি বলেছে আপনি দেখেছেন? দেখেছি। তারপর চরকায় সুতো কাটতে কাটতে চিঠির খসড়া লিখলেন, ডিয়ার মিস্টার চার্চিল, শুনেছি আপনার ইচ্ছে আছে সরল নগ্ন ফকিরকে দমন করার। আমি বহুদিন ধরে ফকির হওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং নগ্ন থাকা আরও কঠিন কাজ। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমার ওপর ভরসা করুন এবং আমাকে আপনার জনগণের ও আমার জনগণের কল্যাণে ব্যবহার করুন এবং তাদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের, দ্য হোল ওয়ার্ল্ড। প্রাণনাথবাবু ওয়ার্ধা যাবার জন্য তৈরি হচ্ছিলেন। ওই দিক থেকে টেলিগ্রাম এসেছে। প্রাণনাথবাবুর আর সেই শরীর নেই।
সেই পান ভর্তি মুখ, সেই গোড়ালি দোমড়ানো জুতো। হঠাৎই দৌড়তে দৌড়তে গাড়ির সামনে এসে দাঁড়ালো গোবিন্দ। বললে, একটা টেলিগ্রাম আছে বাবু। টেলিগ্রাম? আবার কার টেলিগ্রাম রে? তাড়াতাড়ি খামটা খুলে দেখলেন, নিচে নাম লেখা, দীপঙ্কর। দীপঙ্কর মস্ত টেলিগ্রাম পাঠিয়েছে শিলিগুড়ি থেকে। লিখেছে, স্যার, কাগজে দেখলাম আপনি গান্ধীজির কাছে যাচ্ছেন। আপনার সেখানে অনেক কাজ, জানি, কিন্তু আমার একটা কাজের ভার আপনাকে দিলাম। আপনি কিরণকে চেনেন? সে কংগ্রেসের কেউ নয়, কিন্তু আপনার ছাত্র আর আমার অন্তরঙ্গ বন্ধু। সে আজ ফাঁসির আসামি। জানি গান্ধীজি অহিংসার পূজারী, কিন্তু তিনি হিম্মতের কদর বোঝেন। তার কথাটাও একবার তুলবেন তার কাছে। তুললে তিনি নিশ্চয়ই তাকে ক্ষমা করবেন। সেও আপনাদের মতো দেশকে ভালোবেসেছিল। ইতি দীপঙ্কর। প্রাণমথবাবু সব মনে পড়ল। বললেন, চলো। গাড়ি চলতে লাগলো। হাওড়া স্টেশনের দিকে চলছেন প্রাণমথবাবু, সঙ্গে অনেক কংগ্রেসের ফাইল। সেই ফাইলের মধ্যেই টেলিগ্রামখানা ঢুকিয়ে নিলেন। তীর্থে সবই পুণ্য। তীর্থযাত্রীর কাছে পাপ পুণ্য সবই সমান। প্রাণমথবাবু আর একটা পানের খিলি মুখে পুরে দিলেন। কিন্তু হাওড়া স্টেশনের কাছে গাড়িটা যেতেই হঠাৎ ভিড়ের সামনে গাড়িখানা থমকে থেমে গেল। কি হয়েছে? ট্রেন মিস করবেন নাকি? এত ভিড় কিসের এখানে? কিন্তু কে কার কথা শুনছে? হইচই, হট্টগোল, ট্রাম, বাস, ট্যাক্সি সমস্তই অচল হয়ে গেছে। হঠাৎই যেন বোঝা গেল আরও কয়েকটা লোক ওদিক থেকে দৌড়ে এলো হাত উঁচু করে। টেলিগ্রাম, টেলিগ্রাম! কিসের টেলিগ্রাম? অনেকগুলো হকার চিৎকার করতে করতে এগিয়ে এলো। নেতাজি মর গিয়া, নেতাজি মর গিয়া! সেই আর্তনাদে কলকাতার থমথমে দিন যেন আরও থমথমে হয়ে গেল। কলকাতা এতদিনে সত্যি যেন থেমে অচল হয়ে গেল। নির্বাক হতবুদ্ধি প্রাণহীন কলকাতার মানুষ ভাবতে ভুলে গেল, কাঁদতে ভুলে গেল। যে সুভাষ বোসের জন্য এতদিন প্রতীক্ষা করেছে ইন্ডিয়ার মানুষ, তার সঙ্গে সঙ্গে যেন সমস্ত কলকাতাও নিষ্প্রাণ হয়ে গেল। কান্নায় নিস্তব্ধ হয়ে গেল সবাই। আর্তনাদ করে উঠল সমস্ত মানুষের অন্তরাত্মা। রামমনোহর দেশাই ক্যাপিটালিস্ট লোক, ব্যবসাদার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। দেশে কংগ্রেসই আসুক আর হিন্দু মহাসভায় আসুক, তাতে তার কিছু আসে যায় না। দেশাইজি ভেতরে ভেতরে চাঁদা দিয়েছে কংগ্রেসকে। 42 সালে কংগ্রেসিরা এসে তার কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে গেছে। গান্ধী রাজি হোক আর চার্চিল রাজি হোক, যে রাজা হবে তাকে চাঁদা দিতেই হবে মশাই। ব্যবসার এটাই নিয়ম। তোমাদের বাংলা মুলুকে কারবার করতে এসেছি, তোমাদের কাছে নিমক হারামি করতে পারবো না। মুসলিম লীগ রাজা হলে তাকেও চাঁদা দেব। আমি কি তোমার পর? শুধু আমার কারখানায় ধর্মঘট হলে তোমরা দেখো, তখন যেন আমায় বিদেশি বলে হেলাফেলা করো না। সেই দিন গদি বাড়িতে ক্যাশ বাক্সের সামনে বসতেই টেলিফোনটা বেজে উঠল। কে? ওদিক থেকে উত্তর এলো, ঘোষাল স্পিকিং। হুজুর, আপনি? আর একটু হলে গদি থেকে লাফিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে যেত দেশাইজি। খুব সামলে নিয়েছে নিজেকে। কবে ছাড়া পেয়েছেন হুজুর? লাস্ট উইকে। আপনার সঙ্গে একটা কথা আছে দেশাইজি। আমার প্যালেস কোর্টে একবার আসুন এক্ষুনি। জরুর জরুর, আমি এক্ষুনি যাচ্ছি হুজুর। সঙ্গে করে 1000-5 টাকা আনবেন আমার জন্য দেশাইজি। প্যালেস কোর্টের সিঁড়িতে মকবুল, যতীন, জগন্নাথ আবার এসে দাঁড়িয়েছে। আজ প্রায় আধ ফাঁকা হয়ে গেছে প্যালেস কোর্ট।
যে কজন ইউরোপিয়ান ছিল এখানকার টেনেন্ট, তাদের কয়েকজন ইন্ডিয়া ছেড়ে হোমে চলে গিয়েছে। হোম, সুইট হোম। কেউ কেউ গেছে সাউথ আফ্রিকায়, কেউ কেউ গেছে কানাডায়, আবার কেউ কেউ গেছে হোয়াইট অস্ট্রেলিয়ায়। কয়েকজন আবার যাবার তোড়জোড় করছে। এইবার ইন্ডিয়া যাবার দাখিল। ইন্ডিয়ান এম্পায়ার এবার কোলাপস করল বলে প্যাথিক লরেন্সের কথাবার্তা শুনে তাই মনে হচ্ছে। আবার নতুন কোনো কলোনিতে গিয়ে সেটেল করতে হবে। মিস্টার গান্ধীর সঙ্গে কথা বলবে কি না ইন্ডিয়ার ভাইসরয়? হোয়াট ইজ এ ডিসগ্রেস, হোয়াট এ সেম। প্যালেস কোটের বয় বাবুর্চি খানসামাদের মুখও চুন হয়ে গিয়েছে। সাহেবেরা চলে গেলে খাবো কি? কে দেবে এত বকশিস? কারা এত টিপস দেবে? মকবুল, যতীন, জগন্নাথের মুখ শুকিয়ে গিয়েছে। সাহেবেরা চলে গেলে ফ্রি স্কুল স্ট্রিট যে কানা হয়ে যাবে। ফিটন গাড়িতে চড়ে আর মেম সাহেবেরা ঘুরে বেড়াবে না। সুইট 16 বলে কাদের আর পাড়ায় পাড়ায় ঘুরিয়ে নিয়ে দালালি করবে? ঘোষাল সাহেবও ছিল না। বলতে গেলে মাথায় হাত দিয়েই বসেছিল মকবুলের দল। কিন্তু ঘোষাল সাহেব ছাড়া পেতে যেন আবার চাঙ্গা হয়ে উঠল। দল বেঁধে এসে হাজির হলো পিরালির কাছে। পিরালি গিয়ে খবরটা দিতেই সাহেব ক্ষেপে উঠেছে একেবারে। ভেতর থেকে সাহেবের চিৎকার শোনা গেল, গেট আউট, গেট আউট, ভাগো ইহা সে, ভাগো। পিরালি সামনে এসে বললে, তুম লোক যাও ভাইয়া, সাহেবের এখন গোসা হয়েছে। মুকবুল বললে, গোসা হয়েছে তো কি হয়েছে? কাজ কাম হবে না? আমরা না খেয়ে মরব? পিরালি বললে, সাহেবেরই কাজ কাম নেই, তোদের কথা কখন ভাববে? তোরা এখন বাহার যা। কিন্তু মকবুলেরা জানে, তাই অত সহজে তারা ঘাবড়ায় না। তারা জানে সাহেব লোকেদের কাজ কাম একটা জুটবেই জুটবে। তামাম দুনিয়াটাই সাহেবদের। একটা টেলিফোন করে দেবে সাহেবদের আপিসে আর কাম জুটে যাবে। সাহেবদের নকরি একটা থাকবেই। তাদের টাকা না থাকলে তাদের পেটে ভাত জোটে না। কিন্তু সাহেবদের টাকা না থাকলেও হুইস্কি, ব্র্যান্ডি, বিয়ারের অভাব হয়নি কোনো দিন। সাহেবরা বেঁচে থাকবেই। সাহেবেরা আছে বলেই তো মকবুলেরা আছে। সাহেবেরা না থাকলে তারাও থাকবে না। তার কদিন ধরেই আসা যাওয়া চলছিল। কদিন ধরে সাহেব টেলিফোনে বাতচিত করতে লাগলো। আবার গাড়ি আসতে লাগলো সাহেবের কাছে। আবার সাহেবের বাড়ি ফিরতে রাত হতে লাগলো। আবার সাহেব ফ্রি স্কুল স্ট্রিটে যাতায়াত করতে লাগলো। যখন বাড়ি ফিরতে লাগলো তখন আবার বেহেড। রামমনোহর দেশাইজি আবার টাকা নিতে আসতে লাগলো। আবার বকশিস দিতে লাগলো পিরালিকে। মকবুল, যতীন, জগন্নাথ আবার এসে দাঁড়ালো সিঁড়ির গোড়ায়। কি হলো পিরালি? সাহেবের কিছু হলো? পিরালি বললে, চুপ চুপ, আর কিছুদিন চুপ করে থাকো। সাহেবের নকরি হয়ে গেছে। নকরি হয়েছে? সাহেবের চাকরি হয়েছে শুনে মকবুলের দল আবার চাঙ্গা হয়ে উঠল। ইয়া আল্লাহ, জয় মা কালী, বোম ভোলানাথ। আর তারপর দিন থেকেই বিরাট বিরাট গাড়ি এসে দাঁড়ায় প্যালেস কোর্টের সামনে। উর্দি পড়া নতুন ড্রাইভার। প্যালেস কোর্টের পটিকতে এসে গাড়িটা দাঁড়ায়, আর গাড়ির খবরটা দিলেই সাহেব তখন ব্রেকফাস্ট খেয়ে তৈরি হয়ে নেয়। কোট প্যান্ট পরে নিচের গাড়িতে গিয়ে বসে, আর গাড়িটা শোঁ করে বেরিয়ে যায় রাস্তায়। সেদিন ড্রাইভারটার সঙ্গে ভাব করলে পিরালি। জিজ্ঞেস করলে, ড্রাইভার সাহেব, সাহেবকে কোথায় নিয়ে যাও তুমি রোজ? ড্রাইভার গাড়ির ভেতরেই বসেছিল। বললে, ঘোষাল সাহেব? জি হ্যাঁ, ঘোষাল সাহেব নকরি করছে। ড্রাইভার বললে, সাহেব তো আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার। कितना तलब पाए साहेब? 3000 रुपया। 3000 रुपया? কোন কোম্পানি? ড্রাইভার বললে, বজবজ কা পেট্রোল কোম্পানি।
बहुत बढ़िया कंपनी, ওই কোম্পানি কা জেনারেল ম্যানেজার ঘোষাল সাহেব। তা সেটা পিরালি আন্দাজ করতে পেরেছিল কয়দিন ধরে। রেল কোম্পানিতে সাহেব পেত 1000 টাকা, আর এখন 3000। 3000-এর কেতা দুরস্ত সাহেবের চালচলনে। সাহেব আরও গম্ভীর হয়ে গেছে আজকাল। আরও দামি দামি স্যুট পরে, আরও দামি দামি বোতল আসে সাহেবের ঘরে। সকালবেলা খবরের কাগজখানা পড়তে পড়তে আরও জোরে চেঁচিয়ে ওঠে, অল রড। নেকেট ফকিরকে লর্ড ওয়াভেল ডেকেছে, নেহেরুকে ছেড়ে দিয়েছে, কংগ্রেসকে ইনভাইট করেছে ভাইস রিগেল লজে। হোয়াট এ ডিসগ্রেস, হোয়াট এ সেম। মিস্টার আমেরি হাউস অফ কমন্সে লেকচার দিয়েছে। আই আন্ডারস্ট্যান্ড ফ্রম পাবলিশ report that the conversation between Mr. Gandhi and Mr. Jinnah break down over the issue of Pakistan, but that the both give expression to the hope that this was not the final end of their effort. Rot. Down with Gandhi, down with Jinnah. এদের এত ফ্ল্যাটার করে করে ব্রিটিশের প্রেস্টিজ চলে যেতে বসেছে। রাগে মিস্টার ঘোষালের গলার নেকটাইটা টাইট হয়ে ওঠে। এরই নাম রুল ব্রিটানিয়া। আর তারপর গটগট করতে করতে নেমে আসে নিচের পোর্টিকোতে। গাড়ির ভেতর গিয়ে বসে। গাড়িটা চলতে চলতে অ্যাসপ্ল্যান্ডের মোড়ের দিকে যাচ্ছিল। হঠাৎই সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। আসে ওদিকে যাবেন না, ওদিকে গন্ডগোল শুরু হয়ে গেছে, বি কেয়ারফুল, মব ভায়োলেন্স শুরু হয়ে গেছে। হোয়াটস রং? কি হয়েছে? ওদিক থেকেই একজন ইউরোপিয়ান গাড়ি চালিয়ে আসছিল। সে বুঝিয়ে বললে সমস্তটা। অ্যাসপ্ল্যান্ডের মোড়ে ব্লাডি নেটিভরা খেপে গেছে। লাঠি নিয়ে টারমাডলা স্ট্রিটের আশেপাশে হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে। ইউরোপিয়ান দেখলেই তারা হ্যাট খুলে নিচ্ছে, নেকটাই খুলে নিচ্ছে, কোট প্যান্ট সব ছিঁড়ে দিচ্ছে। সে এক অদ্ভুত দৃশ্য সেই দিনকার কলকাতার। পার্ক স্ট্রিট অঞ্চলের সমস্ত ইউরোপিয়ান অ্যাংলো ইন্ডিয়ান কোয়ার্টারের সবাই সন্ত্রস্ত হয়ে উঠেছে। ক্যালকাটা থেকে ইউরোপিয়ানদের সবাইকে নাকি চলে যেতে হবে। নেটিভরা কাউকে এখানে থাকতে দেবে না, কাউকে হাই নেকটাই পরতে দেবে না, কাউকে স্যুট পরতে দেবে না নেটিভরা। ইংরেজদের হোটেল দোকান সব বাড়ির কাঁচের জানলায় ঢিল ছুড়ছে। রাতারাতি ইন্ডিয়া যেন ফ্রি হয়ে গেছে। রট, অল রট, রট অন টু দ্য কোর। দিস ইজ গান্ধী, দিস ইজ জিন্না। সারা পৃথিবীতে ভিক্টরির পর এখানে এসে এই ডিফিট। মিস্টার ঘোষাল বললে, গাড়ি ঘুমাও। গাড়ি ঘুরল। সাহেব আবার প্যালেস কোর্টে ফিরে এলো। পিরালি দৌড়ে এসে হাজির হলো। গাড়ি থেকে নেমেই সাহেব বললে, জগন্নাথকে বোলাও। খানিক পরেই জগন্নাথ এলো হাঁপাতে হাঁপাতে। বললে, সেলাম হুজুর। গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের খবর কি জগন্নাথ? তালাশ করেছিলে? জগন্নাথ বললে, আছে হুজুর, সব ঠিক আছে। আচ্ছা, যাও। এই বলে মিস্টার ঘোষাল চুরুটটা ধরালে। তারপর আবার ডাকলে। বললে, শোন। জগন্নাথ ফিরে আসতেই বললে, তোকে একবার শিলিগুড়ি যেতে হবে, পারবি? খুব শক্ত কাজ। খুব পারবো হুজুর। জগন্নাথ কোনোদিনও না বলেছে হুজুর। যে কাজ দেবেন সেই কাজই পারবো আমি। আচ্ছা, তুই যা। মিস্টার ঘোষাল চুরুটটাকে আবার দাঁতে কামড়ে চিবিয়ে ধরলে। ওদিকে রেলওয়ে অফিসেও তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। চারিদিকে সব সাজো সাজো রব। জেনারেল ম্যানেজার থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন ম্যানেজার, সিওপিএস, সিসিএস, ডিটিএস সবাই তখন ব্যস্ত। বছরে একবার জেনারেল ম্যানেজারের ইন্সপেকশন স্পেশাল যায়। সমস্ত জোনে ঘুরবে স্পেশাল। জেনারেল ম্যানেজার নিজে সব জমিদারি দেখবে। প্রজাদের সঙ্গে সুখ দুঃখের কথা হবে।
এই দিনই প্রথম লোকে তাকে চাক্ষুষ দেখবে। ক্রফোর্ড সাহেব ঘন ঘন তলব দিচ্ছে মিস্টার ভার্মাকে, ঘন ঘন তলব দিচ্ছে অভয়ঙ্করকে। সমস্ত ডিপার্টমেন্টেরই একই অবস্থা। ক্রফোর্ড সাহেব অস্থির হয়ে উঠেছে। কেজি দাসবাবু, রামলিঙ্গমবাবু ফাইল নিয়ে দৌড়তে দৌড়তে পায়ে ব্যথা করে ফেললে। একবার রেকর্ড সেকশনে আর একবার ডিটিএসের ঘর। জেনারেল ম্যানেজার সকলকে হয়রান করে মারবে, আর তারপর যখন স্পেশাল শেষ হয়ে যাবে তখন আবার কিছুদিনের জন্য সব ঠান্ডা। আর তারপর তো রামরাজত্ব। পাশবাবু একবার এই সেকশনে যায় আর একবার ওই সেকশনে, বলে, কিছু শুনলে নাকি কেজি দাসবাবু? কিসের? হরিশবাবু বললে, শুনলাম নাকি আমাদের আপিসটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। আরে রাখুন তো মশাই, আপনি দেখছেন আমরা এখন জেনারেল ম্যানেজারের স্পেশাল নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। এখন চাকরি রাখাই আমাদের দায় হয়ে উঠছে। ক্রফোর্ড সাহেব কিছুতেই খুশি হয় না। ভার্মা গিয়ে ফাইল এগিয়ে দেয় সামনে, অভয়ঙ্কর গিয়ে ফাইল এগিয়ে দেয়। তবুও কিছুতেই যেন খুশি হয় না মিস্টার ক্রফোর্ড। বলে, নো নো নো, দিস ইজ নট দ্য থিং। আর শেষকালে কোনো উপায় না দেখে এস্টাবলিশমেন্ট সেকশনের সুধীর বাবুকে ডেকে পাঠায়। বলে, সেনকে টেলিগ্রাফ করে দাও হেড ক্লার্ক, তাকে এক্ষুনি চলে আসতে টেলিগ্রাফ করে দাও। সেন যাবে স্পেশাল ট্রেনে, এক্সপ্রেস টেলিগ্রাফ। সুধীরবাবু সেকশনে গিয়ে বলে, কি জ্বালা, সেন সাহেব না হলে কি আর রেল চলবে না মশাই? ক্রফোর্ড সাহেবের যে কি এক ফ্যান্সি হয়েছে। সত্যি অনেক সাহেব দেখেছে সুধীরবাবু, বহুদিন চাকরিও হয়ে গেল তার। অসবরণ সাহেব থেকে শুরু করে রবিনসন সাহেব পর্যন্ত অনেক সাহেব দেখেছে সুধীরবাবু। প্রত্যেক বছরই এরকম স্পেশাল ট্রেনও ছেড়েছে। জেনারেল ম্যানেজারের ট্যুর প্রোগ্রাম এই প্রথম নয়। কিন্তু এবার যেন সবই উল্টোপাল্টা। এবার যেন ক্রফোর্ড সাহেবের মতো মানুষও একটু বিচলিত হয়েছে। তা বিচলিত হবার মতো দিনকালও পড়েছে। সেসব যুগ তো আর নেই রেলওয়েতে। এখন ক্লার্করা আর আগেকার মতো কাজ করে না মন দিয়ে। এখন ইউনিয়ন হয়ে গেছে, এখন কমিউনিস্টরা চাকরিতে ঢুকেছে। নতুন নতুন ছোকরা সব, সব কথাতেই কোড দেখায়, ম্যানুয়াল দেখায়। এখন দেওয়ালে দেওয়ালে হাতে লেখা পোস্টার এঁটে দেয়। রেলওয়ে বোর্ড থেকে এখন কড়া কড়া চিঠি আসে, আগেকার চেয়েও কড়া। পার্লামেন্টে কোশ্চেন ওঠে। যত স্বদেশী হবার কথা উঠছে ততই যেন চাপ পড়ছে। সব কথাতেই এখন দিল্লি থেকে কৈফিয়ত চাওয়া হয়। আরে এতই যদি কৈফিয়ত চাওয়া, তো এখানে হেড অফিস রাখা কেন? হেড অফিস দিল্লিতে তো উঠিয়ে নিয়ে গেলেই হয়। সেদিন ক্রফোর্ড সাহেব আবার ডেকে পাঠালে। সুধীরবাবু ঘরে যেতেই সাহেব বললে, লুক হেয়ার হেড ক্লার্ক, সেনকে আরেকটা আর্জেন্ট টেলিগ্রাম পাঠাও। বলে দাও ট্রেন থেকে নেমেই যেন ডাইরেক্ট আমার সঙ্গে দেখা করে। সমস্ত মেশআপ করে রেখে দিয়েছে এরা। তা তাই সই। সেইভাবেই সুধীরবাবু টেলিগ্রাম করে দিয়েছিল। সেদিন সকালবেলাতেই ক্রফোর্ড সাহেব আপিসে এসে হাজির হলো। ব্রেকফাস্ট করা হয়নি। আর মাত্র কটা দিন, তারপরেই ক্রফোর্ড সাহেব চলে যাবে চাকরি ছেড়ে। চাকরি ছেড়ে দিয়ে কানাডায় গিয়ে সেটেল করবে। আর ইন্ডিয়াতে নয়। ইন্ডিয়ায় আর থাকা চলবে না ইউরোপিয়ানদের। ক্লাবের সব মেম্বারদেরও তাই মত। এইবার তার সার্ভিস লাইফের শেষ ইন্সপেকশন স্পেশাল। গুড মর্নিং মিস্টার ক্রফোর্ড। সাহেব মুখ তুলতে সামনে দেখলে সেন দাঁড়িয়ে আছে। বললে, টেক ইউর সিট সেন, হাউ ডু ইউ ডু? তারপর পাশের ফাইলগুলো টেনে নিলে সাহেব। বুঝিয়ে বললে, কেন সেনকে সোজা আপিসে আসতে বলেছেন। জেনারেল ম্যানেজার বড় রাগ করেছে। সব মেশআপ হয়ে গেছে। স্টেটমেন্টগুলোও তৈরি হয়নি। কাল রাত 10টা পর্যন্ত টাইপিস্টদের খাটানো হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। আর ওদিকে দিল্লি বোর্ড থেকে ন্যাশনাল লেটার এসেছে। এই দেখো। দীপঙ্কর দেখল, ফাইলগুলোও পড়ল। ট্যুর প্রোগ্রাম ঠিক হয়ে গেছে, কিন্তু স্টেটমেন্ট কমপ্লিট হয়নি।
দীপঙ্কর বললে, আপনি কিছু ভাববেন না স্যার, আমি সব ঠিক করে দিচ্ছি। বাইরে বেরোতেই অভয়ঙ্কর এগিয়ে এলো, বলে, এরকম চেহারা কেন হলো সেন? ক্লাইমেট কেমন শিলিগুড়ির? দীপঙ্করের সেসব কথার উত্তর দেবার সময় ছিল না। ক্রফোর্ড সাহেবের কাজ নিয়ে শেষ করে দিতে হবে, আর বেশি দেরি নেই। চারিদিকে খবর চলে গেছে, আর ওদিকে লক্ষ্মীকান্তপুর, আরও ওদিকে ডায়মন্ড হারবার, আর তারপর বজবজ লাইন। স্পেশালটা ছাড়বে। ট্যুর প্রোগ্রামটা আবার দেখে নিলে দীপঙ্কর। অনেক দূরে তাকে যেতে হবে। যেদিন থেকে দীপঙ্কর এই পৃথিবীতে যাত্রা শুরু করেছে, আবার সেদিন থেকেই স্পেশাল স্টার্ট করবে। নিজের নিরিবিলি ঘরটার মধ্যে দীপঙ্কর ফাইলটা তৈরি করতে করতে যেন অনেক শতাব্দী অতিক্রম করে এলো। তা শতাব্দীই বটে। সেই ছোটবেলার ঈশ্বর গাঙ্গুলি লেন থেকে শুরু করে আজকের এই শিলিগুড়ি পর্যন্ত আসতে যেন তার অনেক শতাব্দী কেটে গেছে। কত যুগ, কত শতাব্দী অতিক্রম করতে হয়েছে তাকে, কত উত্থান পতন দেখতে হয়েছে। দীপঙ্করের মনে হতে লাগলো তার এই পরিক্রমায় যেন তার সঙ্গী কেউ নেই। তার নিঃসঙ্গ যাত্রায় একমাত্র সান্ত্বনা যেন সে নিজে। সে নিজেই সংগ্রাম করে এসেছে নিজের সঙ্গে। তা সংগ্রাম বই কি, নিজের সঙ্গে নিজের সংগ্রাম। সেই কিরণের সঙ্গেই তার প্রথম সাক্ষাৎ সেই যাত্রায়, আর সেই কিরণকেই একদিন তাকে হারাতে হলো। তারপর এলো জীবনে লক্ষ্মীদি। লক্ষ্মীদিও হারিয়ে গেল, আর লক্ষ্মীদির পর এলো সতী। তারপর সতী, সনাতনবাবু, নয়নরঞ্জিনী, নির্মল পালিত, সন্তোষ কাকা, ক্ষীরোদা, গাঙ্গুলিবাবু, আজ সবাই একে একে হারিয়ে গেছে। আজ কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই তার, আর সম্পর্ক থাকবেও না। শিলিগুড়ি গিয়ে কাউকে কোনো খবর দেয়নি, আর কারোর খবরও সে রাখেনি। হঠাৎ দরজাটায় একটা শব্দ হতেই দীপঙ্কর মাথা তুললে, বলে, ইয়েস, কাম ইন। না, ভার্মা নয়, অভয়ঙ্করও নয়, কেউ না, লক্ষণ সরকার। দীপঙ্কর মুখ তুলে চাইলে। সেই লক্ষণ সরকারের চেহারা এই 1 বছরেই বদলে গিয়েছে। বললে, বসো, কেমন আছো? লক্ষণ সরকার যেন অনেক সংকোচের পর বসল। বললে, তুমি কেমন আছো? দীপঙ্কর বললে, ভালো। তারপর একটু থেমে দীপঙ্কর আবার হঠাৎ জিজ্ঞেস করলে, ক্ষীরোদা কেমন আছে? লক্ষণ সরকার বললে, ভালো। আর মাসিমা? মাসিমাও ভালো আছে। খানিকক্ষণ আর কোনো কথা কারোর মুখ দিয়ে বেরোচ্ছে না। একটু পরে লক্ষণ সরকার বললে, আমার চিঠিটা পেয়েছিলে তুমি? দীপঙ্কর বললে, হ্যাঁ, পেয়েছিলাম, এই যে পকেটে রয়েছে। লক্ষণ সরকার বললে, প্রথমে ভেবেছিলাম তোমাকে চিঠি লিখব না, ভেবেছিলাম তুমি বিরক্ত হবে বুঝি। ক্ষীরোদাও বারণ করেছিল লিখতে। বারণ করেছিল? কেন? ক্ষীরোদা বলেছিল তুমি নাকি আমাদের ভুলে গেছো। দীপঙ্কর কিছুই বললে না। তারপর নিজের মনেই যেন বললে, ভুলতে যদি পারতুম তাহলে হয়তো ভালোই হতো, কিন্তু যখন শুনলাম তুমি আজ আসছো এখানে, ক্রফোর্ড সাহেব তোমাকে ডেকেছে, তখন লিখলুম। তা আজকে রাত্রিরে তুমি আসছো তো? কেন? আজ ক্ষীরোদা তোমাকে আমাদের বাড়িতে খেতে বলেছিল, তোমার কি সময় হবে? কেন, হঠাৎ আবার খাওয়ার ব্যাপার কেন? লক্ষণ বললে, তা ঠিক জানি না, তোমার কি আপত্তি আছে? দীপঙ্কর বললে, না না, আপত্তি কেন থাকবে, কিন্তু মিছিমিছি আবার কেন কষ্ট করতে যাবে? না না, আমার আবার কষ্ট কিসের? তোমার জন্য আজ সারাদিন বসে বসে রান্না করেছে। তুমি এলে সে খুব খুশি হতো, আমিও।
আচ্ছা যাব, তুমি এখন যাও। এই বলে দীপঙ্কর আবার নিজের কাজে মন দিলে। অনেকদিন পর কলকাতায় এসে যেন সব আবার মনে পড়তে লাগলো। শুধু ক্ষীরতাই বা কেন, অনেক জায়গাতেই তো যেতে ইচ্ছে করে তার। প্রাণমথবাবুর সঙ্গেও দেখা করতে ইচ্ছে করে। গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের বাড়িতেও একবার গেলে ভালো হয়। প্রিয়নাথ মল্লিক রোডেও একবার সনাতন বাবুর সঙ্গে দেখা করা উচিত। সত্যি কি সনাতন বাবুর কাছে ফিরে গেছে? কে জানে। দুপুর 12টা বাজল। দীপঙ্কর ঘড়ির দিকে চাইলে। তারপর আবার সে নিজের ভাবনার তলায় তলিয়ে গেল। যখন মাথা তুলল তখন একটু একটু মেঘ করেছে। জানালার বাইরের আকাশটা তার নিজের মনের মতোই ভারাক্রান্ত। ঠিক 1:30টার সময় স্পেশাল ছাড়বার কথা। বেলেঘাটা স্টেশনের নর্থ কেবিন থেকে টেলিফোনটা হলো সাউথ কেবিনে। কে? লাহেরি? স্পেশাল ট্রেন ছাড়বে, লাইন ক্লিয়ার দাও। এত দেরি কেন হে? 1:30টা তো কখন বেজে গেছে। নর্থ কেবিন বললে, আর বলো কেন ভাই, জেনারেল ম্যানেজার নিজেই আসতে দেরি করে দিয়েছে। যখন শেষ পর্যন্ত ট্রেনটা ছাড়লো তখন টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ট্রাফিক ম্যানেজার, ট্রান্সপোর্টেশন ম্যানেজার, চিফ ইঞ্জিনিয়ার, সিএমও, ডিটিএস সবাই উঠে পড়ল। 4 বগি স্পেশাল, আর শেষে একটা অবজারভেশন কার। প্রথমে বালিগঞ্জ, তারপর সোনারপুর, আর সকলের শেষে ডায়মন্ড হারবার। বেলেঘাটা থেকে স্পেশাল ঝড়ের গতিতে ছেড়ে দিলে। পাকা ড্রাইভার, নর্থ বেঙ্গল এক্সপ্রেস চালায়। এই কিছুদিন আগেই ভাইসরয় স্পেশাল চালিয়ে এসেছে। একটা গাড়িতে বয়, বাবুর্চি, খানসামা সবাই চলেছে। বালিগঞ্জ স্টেশনে আফটারনুন টি দেবে তারা। দীপঙ্কর ফাইল কটা নিয়ে আবার দেখতে লাগলো। ক্রফোর্ড সাহেব বললে, বালিগঞ্জে এই পেপারগুলো জেনারেল ম্যানেজার চাইতে পারে, কিপ দ্যাম হ্যান্ড। স্টেশন মাস্টার মজুমদার বাবুর তখন শস্যব্যস্ত অবস্থা। একবার ইয়ার্ড ঘুরে আসে, আর একবার গুড শেডে যায়। সব যেন ঠিকঠাক থাকে, কোথাও যেন ময়লা না পড়ে থাকে। একটা প্রমোশনেরও সময় এসেছে। এই সময় পার্সোনাল ফাইলে একটা দাগ পড়লেই ফিউচার কেরিয়ার নষ্ট হয়ে যায়। এমন সময় টিকিট কালেক্টর দত্তবাবু স্টেশন মাস্টারকে দেখতে পেয়েই দৌড়ে এসেছে। এই দেখুন মাস্টার মশাই, আবার এই লোকটাকে ধরেছি, রোজ রোজ উইদাউট টিকিটে ট্রাভেল করে। মজুমদার বাবু দেখলে, এক মুখ খোঁচা খোঁচা দাড়ি গোঁফ, ময়লা কোট প্যান্ট, হাতে একটা নোটবুক, বেশ স্মার্ট চোখ মুখ। মজুমদার বাবুকে দেখে পেন্সিল নিয়ে নোটবুকে কি যেন লিখতে লাগলো। কি নাম তোমার? কি নাম? মজুমদার বাবু বললে, আরে একে ধরেছ কেন? এই সময় ঝামেলার দরকার নেই, এক্ষুনি জেনারেল ম্যানেজারের স্পেশাল এসে যাচ্ছে। দত্তবাবু বললে, আগে রোজ রোজ এইরকমই করে, আবার বললে পরে রুখে আসে। লোকটা তখন মজুমদার বাবুর দিকে কটমট করে তাকিয়ে আছে। বলে, কি নাম তোমার বলো, তোমার নামও ভাইসরয়ের কাছে রিপোর্ট করে দেব। সুরেশ বাড়ুজ্যকে ধরিয়ে দিয়েছি, বিপিন পালকেও ধরিয়ে দিয়েছি, আমি কাউকেই ছাড়ব না। ও গান্ধী বেটাকেও রেহাই দেব না। তোমার কি নাম বলো? মজুমদার বাবু বললে, আরে এই সময় পাগলকে নিয়ে তুমি ঝামেলা বাঁধাচ্ছ, ছেড়ে দাও ছেড়ে দাও। একে এখন কোত্থেকে ধরলে তুমি? কে ও? আগে মস্ত বড় লোকের ছেলে, নিজে ব্যারিস্টার ছিল শুনেছি, রোজই এরকম করে আসে টিকিট না কেটে। কিন্তু তখন আর ওসব কথা শোনবার কারোর সময় নেই। ওদিকে লাইন ক্লিয়ার হয়ে গেছে স্পেশালের। আর খানিক পরেই দেখতে দেখতে হুড়মুড় করে এসে পড়ল জেনারেল ম্যানেজার। মজুমদারবাবু সামনের প্ল্যাটফর্মে রেড সিগন্যাল নিয়ে দাঁড়িয়েছিল। তারপর বুকটা দূর দূর করে উঠল। এক্ষুনি জেনারেল ম্যানেজার নামবে, চিফ ইঞ্জিনিয়ার নামবে, ট্রাফিক ম্যানেজার নামবে, ট্রান্সপোর্টেশন ম্যানেজার নামবে, সবাই নেমে স্টেশন ইন্সপেক্ট করবে। কিন্তু কেউই নামে না। আর বৃষ্টি তখন বেশ জোরে পড়ছে।
হু হু করে হাওয়াও দিচ্ছে, জোলো হাওয়া। মজুমদারবাবু কীরকম হতভম্ব হয়ে গেল। কেউ নামে না কেন? জেনারেল ম্যানেজারের কম্পার্টমেন্টের সামনে সবাই গিয়ে দাঁড়ালো, আর তারপর ভেতরে গিয়ে কী সব কথাবার্তা হলো। সেন সাহেবকে দেখে মজুমদারবাবু এগিয়ে গেল, বললে, কি হলো স্যার, নামছে না কেন কেউ? সেন সাহেব বললে, জেনারেল ম্যানেজারের জ্বর হয়েছে, বোধহয় স্পেশাল ক্যান্সেল হয়ে যাবে। সে কি, এমনটা তো আগে কখনো হয়নি। তা সত্যি তাই হলো শেষ পর্যন্ত। আবার ডাউন লাইন ক্লিয়ার দিতে হলো, আবার স্পেশাল ফিরে গেল। শেষ পর্যন্ত সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে। এত তোড়জোড়, এত উদ্বেগ, দুশ্চিন্তা সবই চুপ হয়ে গেল এক নিমেষেই। ট্রেন ছাড়ার আগে সেন সাহেব নেমে গেল। অভয়ঙ্কর জিজ্ঞেস করলে, কি হলো সেন, তুমি ফিরে যাবে না? দীপঙ্কর বললে, না, আমার একটা কাজ আছে এদিকে, আমাকে একবার কালীঘাটে যেতে হবে, ঈশ্বর গাঙ্গুলি লেনে। সবাই যখন চলে গেছে, মজুমদারবাবুও একবার নিজের আপিস ঘরে চলে গিয়েছিল। হঠাৎ আবার প্ল্যাটফর্মে আসতে সেন সাহেবের সঙ্গে দেখা। সেন সাহেব প্ল্যাটফর্ম ধরে সোজা দক্ষিণ দিকে হেঁটে চলেছে। একটু অবাক হয়ে গেল মজুমদারবাবু। সেন সাহেব অন্ধকারে বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছে ওদিকে? সামনে গিয়ে মজুমদারবাবু বললে, স্যার, আপনি ফিরে যাননি? দীপঙ্কর বললে, না না, আমার এদিকে একটা কাজ আছে। এই বলে সেখানে আর দাঁড়ায়নি দীপঙ্কর, যেন সেই দিকে নিজেকে সকলের চোখ থেকে আড়াল করতে চেয়েছিল, সকলের দৃষ্টি থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিল। যেন অনেক দিন পর গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের দিকে পা চালিয়ে দিয়ে নিজের কাছেও অপরাধ করেছিল দীপঙ্কর। চলতে চলতে অনেক রাত হয়ে গেল, যেন অনেক শতাব্দী পার হয়ে যেন আরেক নতুন শতাব্দীতে এসে পদার্পণ করল দীপঙ্কর সেন। এতদিনের সব সংযম যেন বাঁধ ভেঙে তাকে ভাসিয়ে নিয়ে যেতে লাগল। দীপঙ্কর কাঠের স্লিপারের ওপর পা দিয়ে দিয়ে চলতে চলতে যেন অনেক দূরে এসে পড়ল। এই তো, আর তো বেশি দূর নয়। কাকুলিয়ার পর এক জোড়া লাইন চলে গেছে ঢাকুরিয়া স্টেশনের দিকে, আর এক জোড়া চলে গেছে বজবজের দিকে। বৃষ্টির ফোঁটা পড়ে স্লিপারগুলো পিছল হয়ে গেছে, ইস্পাতের রেল চকচক করছে, আর সেই চকচকে স্টিলের ওপর অন্ধকারে আলো পড়ে সবই যেন ঝাপসা করে দিয়েছে চারিদিক। হঠাৎ দীপঙ্করের মনে হলো যেন অনেক রাত হয়ে গেছে। আশেপাশে ডোবা থেকে ঝিঁঝি ডাকা শব্দ আসছে। কি যেন একটা রোমাঞ্চ এসে ঘিরে ধরল দীপঙ্করকে। আর বাধা মানল না মন, একেবারে উড়ে যেতে চাইল সে। এতদিন নিজেকে আড়াল করে যেন তার আগ্রহকে আরও উদগ্র করে রেখেছে। এতদিনের সব সংস্কার যেন ভেসে যেতে বসেছে। হঠাৎই মনে হলো যেন সামনে একটা ট্রেনের হেডলাইট দেখা যাচ্ছে, দূর থেকে যেন একটা ট্রেন আসছে তার দিকেই। এত রাত্রে কোন ট্রেন আসবে? এখন এই সময় তো কোনো ট্রেন নেই। তবে তবে কি 17 ডাউন? দীপঙ্কর আরও তাড়াতাড়ি পা চালিয়ে দিলে। মনে হলো যেন ওটা কোনো ট্রেন নয়। বহুদিন আগে 1912 সালের 18 মার্চ যে ট্রেনটা একদিন 1901 ঈশ্বর গাঙ্গুলি লেন থেকে স্টার্ট করেছিল, আজ এতদিন পর এত ঝড়ঝঞ্ঝা অতিক্রম করে ফ্রি স্কুল স্ট্রিট, প্রিয়নাথ মল্লিক রোড, স্টেশন রোড সব কিছু ছুঁয়ে আবার এইখানে গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের কাছে পৌঁছেছে। এই সামান্য দূর আসতে এত বছর লেগে গেল, এত পরিশ্রম, এত সময়, এত সংগ্রাম। দীপঙ্কর পকেটে হাত দিয়ে দেখলে পকেটে তার চিঠিটা তখনও রয়েছে, লক্ষণ সরকারের চিঠি। ক্ষীরোদা তার জন্য আজ সারা দিন ধরে রান্না করেছে, তাকে আজ খেতে হবে ক্ষীরোদার বাড়িতে গিয়ে। ট্রেনটা তখন আরও কাছে এসে পড়েছে, হেডলাইটটা আরও স্পষ্ট, আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে।
লাইনের ওপর ইস্পাতের চাকার প্রতিধ্বনি শুরু হয়ে গেছে। হঠাৎই মনে হলো ঠিক লেভেল ক্রসিংয়ের গুমটি ঘরের নিচে কে যেন দাঁড়িয়ে আছে না। হেডলাইটের আলোয় ঝাপসা ঠিক দেখা যাচ্ছে না, যেন সারা গায়ে শাড়িটা জড়িয়ে আছে, যেন মেয়ে মানুষের মতো মনে হচ্ছে। দীপঙ্কর দৌড়তে লাগলো। কে কে ওখানে? চিৎকার করতে করতে দীপঙ্কর দৌড়তে লাগলো। লক্ষ্মীদি? লক্ষ্মীদি কি আবার রেলের লাইনের কাছে এসেছে? গুমটি ঘরের ডিউটিতে কে আছে এখন? ভূষণ কি দেখতে পাচ্ছে না? হ্যাঁ, এই শাড়িটাই তো সেই দিন দীপঙ্কর সতীকে কিনে দিয়েছিল। লক্ষ্মীদি কি সতী শাড়িটা পরেছে? কে ওখানে? কে? লক্ষ্মীদি? সতী? কে তুমি? ট্রেনটা তখন আরও কাছে সরে এসেছে, আরও নিষ্ঠুরভাবে এগিয়ে আসছে। দীপঙ্কর আরও জোরে দৌড়তে লাগলো। কে ওখানে? সরে যাও। লক্ষ্মীদি? লক্ষ্মীদি আবার এসেছে আত্মহত্যা করতে। ধরো ওকে, ওকে ধরো, ধরে ফেলো। দীপঙ্কর তখন প্রাণপণে দৌড়চ্ছে, কিন্তু তার আগেই ট্রেনটা একেবারে হুড়মুড় করে দীপঙ্করের গায়ের ওপর এসে ঝাঁপিয়ে পড়ল। সাউথ কেবিনের করালিবাবু শেষ প্যাসেঞ্জারটার লাইন ক্লিয়ার দিয়ে একটু হেলান দেবার চেষ্টা করছিল। চেয়ারটার উপর বসে আরেকটা চেয়ার সামনের দিকে ঠেলে তার উপর পা জোড়া তুলে দিলে, আর সঙ্গে সঙ্গেই হঠাৎ টেলিফোনের রিংটা বেজে উঠল। কে রে? আবার কি হলো? হুজুর, আমি ভূষণ। কি রে ভূষণ, কি হলো? হুজুর, অ্যাক্সিডেন্ট। করালিবাবু চেয়ার থেকে ছিটকে লাফিয়ে উঠল। অ্যাক্সিডেন্ট? কিসের অ্যাক্সিডেন্ট রে? কার অ্যাক্সিডেন্ট? আগে হুজুর, 17 ডাউন। ব্যাস, তাহলে সব শেষ। শেষ জীবনের ছন্দ, শেষ জীবনের অঙ্ক, শেষ জীবনের চাওয়া পাওয়া সব কিছু এক নিমিষে, এক লহমায়। কি ভাবলেন অন্তিম পর্ব বলে গল্প শেষ? না না, একটু বাকি আছে। ওই যে উপসংহার, ওটা না শুনলে তো গল্পের আসল রসাস্বাদন বোধহয় পাওয়া যায় না, তাই না? তাহলে অপেক্ষায় রইলাম আপনাদের, আর আপনারাও অপেক্ষায় থাকুন উপসংহারের জন্য। খুব শীঘ্রই ফিরছি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।